হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 2। ফার্স্ট ইউনিটটা আমরা আগের দিন কমপ্লিট করেছিলাম। তোমাদের ফার্স্ট ইউনিট সবার কেমন লেগেছে এটা আমাকে জানিও কমেন্টে অবশ্যই। আর যদি কোনো ডাউট থাকে তোমাদের সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার আমরা আসবো আজকে পার্ট 2 অর্থাৎ ইউনিট 2 তে। বলছে গান্ধীজি's funeral was to take place the day after his death। গান্ধীজি's funeral অর্থাৎ গান্ধীজির শেষকৃত্য অন্ত্যেষ্টিক্রিয়া এটা হওয়ার কথা ছিল কবে? দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পরবর্তী দিন, অর্থাৎ তার যিনি যে 31শে জানুয়ারি তিনি মারা গেছিলেন তার পরের দিন অর্থাৎ 31st জানুয়ারি 1948 এই দিনে তার কি অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্য হওয়ার কথা ছিল। Hours in advance, people lined the route the funeral procession was to follow। অর্থাৎ hours in advance অর্থাৎ ঘন্টার অনেক আগে, মানে নির্দিষ্ট সময় অনেক আগের থেকেই মানুষ কি করেছে, ওই যে পথ দিয়ে ফিউনারাল প্রসেশনটা যাবে অর্থাৎ শেষকৃত্য যে যাত্রাটা, সেই যাত্রাটা যে পথ দিয়ে যাবে সেই পথে তারা জড়ো হওয়া শুরু, সেই পথ দিয়ে লাইন দিয়ে জড়ো হওয়া শুরু করে দিয়েছে। পদ্মাসী, মিসেস নাইডু's daughter, spoke for all of us when she said simply we will walk। অর্থাৎ মিসেস নাইডু বলতে এখানে সরোজিনী নাইডুর কথা বলা হচ্ছে। তো পদ্মাসী মিসেস নাইডু's daughter spoke for us all, সবারই হয়ে তিনি কথাটা বললেন, অর্থাৎ যে কথাটা তিনি বললেন সেই কথাটা যেন সবারই মনের কথাই তিনি বললেন অ্যাকচুয়ালি। when she said simply we will walk, আমরা কি করবো, আমরা হাঁটবো, অর্থাৎ বাপুর ফিউনারাল প্রসেশনে আমরা অংশ নেব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা শেষ সময় বা শেষবার যখন আমরা বাপুর সাথে হাঁটবো, অর্থাৎ বাপুর মৃত্যুর যাত্রাটাই কি হবে, তো শেষকৃত্য যাত্রাটাই তাদের কাছে সবারই কাছে তার সাথে যাওয়া বা তার সাথে হাঁটা বা তার সাথে করা একমাত্র শেষ কাজ। অর্থাৎ সেই অর্থেই পদ্মাসী যখন বলছেন যে আমরা এই মিছিলে হাঁটবো অর্থাৎ আমরা বাপুর শেষ যাত্রায় যাব, তখন এই কথাটা যেন সকলের মনের কথাই তিনি বলছেন। বলছে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক। অ্যাগোনাইজিং হিসেবে বলতে পারি আমরা যে কোনো কিছু যখন খুবই দুর্বিষহ হয়ে ওঠে আমাদের কাছে, যে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক অর্থাৎ এই হাঁটাটা তাদের কাছে সবার কাছে কি খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ কি নিশ্চুপ ভাবে এই প্রসেশনটা বা এই শোভাযাত্রা শেষকৃত্য যাত্রাটাকে তারা দেখছে। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, বাপুর দেহটা কোথায় শায়িত রয়েছে, একটা খোলা ট্রাকে কভার্ড উইথ ফ্লাওয়ার অর্থাৎ ফুল দিয়ে ঢাকা অবস্থায় তার দেহটা যেন একটা ওপেন ট্রাকের মধ্যে শায়িত রয়েছে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট, হাজার হাজার মানুষ কি করছে, হাজার মানুষ ওয়েপ্ট অর্থাৎ উইপ্ট এর পাস্ট ফর্ম অর্থাৎ কান্নাকাটি করছে, ট্রাইং টু টাচ বাপুস ফিট এবং চেষ্টা করছে কি বাপুর পা স্পর্শ করার। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই থিক ক্রাউড বলতে অথবা হচ্ছে গভীর ভিড়, মানে ঘন যে ভিড়, সেই ঘন ভিড়ের মধ্যে দিয়ে হাঁটাটাও যেন একটা অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। বলছে as I moved forward slowly I understood I was not merely in the midst of grieving people। আচ্ছা, merely মানে আমরা বলতে পারি শুধুমাত্র বা কেবলমাত্র, আর মিডেস্ট মানে মধ্যে বা মাঝে বলতে পারি। বলছে as I moved forward slowly, আমি যখন আস্তে আস্তে প্রোগ্রেস করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আই আন্ডারস্টুড আমি কি বুঝতে পারলাম, যে আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডেস্ট অফ গ্রিভিং পিপল, আমি শুধুমাত্র কিছু শোকাতুর বা কিছু শোকার্ত মানুষের মধ্যে আছি এমনটাই নয়। দিস ওয়াজ ইভেন মোর দেন দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভড লিডার। এটা কি ছিল, এটা শুধুমাত্র ইন্ডিয়ার বিলাভড লিডার মানে ইন্ডিয়ার প্রিয় একজন নেতার, প্রিয় নেতার মৃত্যুর যাত্রা শেষ যাত্রা থেকেও আরো অনেক বেশি কিছু এটা সকল মানুষকে, অর্থাৎ বলতে চাইছেন লেখিকা যে
প্রিয় যে নেতা, আমাদের ভারতের প্রিয় নেতা গান্ধীজির কথা বলছে, তো গান্ধীজির সাথে এটা শেষ যাত্রা সকলের, অর্থাৎ যাকে মানুষ এত ভালোবাসে তাদের কাছে এই শেষ যাত্রাটাও কি মানে শুধু হাঁটাই এমন নয়, তাদের কাছে এটা আরো অনেক গভীরতর, মানে তাদের মনের অনেক কাছে জিনিসটা রয়েছে, এই হাঁটাটাও তাদের খুব মনের কাছের জিনিস, সেই অর্থে এই কথাটা বলা হয়েছে। I was among people for whom walking with বাপু had a special meaning। বলছে আমিও সেই সকল মানুষদের মধ্যেই পড়ি যাদের কাছে বাপুর সাথে হেঁটে যাওয়াটাও কি had a special meaning, তার বিশেষ একটা অর্থ রয়েছে, বিশেষ একটা মানে রয়েছে। We had walked with বাপু over the rough and smooth of India's recent history। আমরা কি করেছি, আমরা বাপুর সাথে হেঁটেছি ভারতের প্রাচীন যে ভারতের অতীতকালে, ভারতের অতীতের যে সময়, সেই সময়ের যে খারাপ সময় বা মসৃণ সময় এবং মসৃণ যে ভালো সময়, এই দুটো সময়ের মধ্যে দিয়ে আমরা বাপুর সাথে হেঁটে, মানে বাপুর সাথে তারা অনেক অভিযান বা অনেক জায়গা বা অনেক সময় তারা কাটিয়েছে, এই কথাটা বলতে চাওয়া হচ্ছে। We had walked with বাপু over the rough and smooth of India's recent history. We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again। বলছে we could not now accept, আমাদের কাছে এই আমরা এখন এত সময় আমরা বাপুর সাথে কাটিয়েছি বা বাপুর সান্নিধ্যে থেকেছি, সেই অর্থে বলছে আমাদের কাছে এখন এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারছি, আমরা এই জিনিসটা গ্রহণ করতে পারছি না, এই জিনিসটা ডাইজেস্ট করতে পারছি না যে the man who had led us over many difficult paths, অর্থাৎ যে মানুষটা আমাদের বিভিন্ন ডিফিকাল্ট পাথ বা ডিফিকাল্ট সময় বা কঠিন সময়ের মধ্যে যে মানুষটা আমাদের পথ দেখিয়েছেন বা যে মানুষটা আমাদের সাহায্য করেছেন, সেই মানুষটা কি was never going to walk with us again, আমাদের সাথে কোনোদিন হাঁটবেন, অর্থাৎ আমাদের সাথে আর থাকবেন না তিনি কোনোদিন। তো তিনি বিপদে আপদে যখনই যে রকমই সময় হোক না কেন, সেই সময়ে বাপুজি নেতৃত্ব দিয়েছেন আমাদের, তো সেই অর্থে বলা হচ্ছে যে বাপুজির নেতৃত্বটা এখন আর, যখন তিনি মারা গেছেন তার নেতৃত্বহীন হয়ে যাচ্ছে আমাদের দেশবাসী, তখন সেই অর্থে এই জিনিসটা বলা হচ্ছে। বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া। স্লাইট বলতে আমরা বলতে পারি যে শীর্ণ, অর্থাৎ রোগা বলা যেতে পারে সোজা ভাষায়। আর স্টাফ মানে লাঠি, অর্থাৎ বলছে যে বাপু স্লাইট ফিগার হ্যাড ওয়াকড স্টাফ ইন হ্যান্ড, বাপু যে শীর্ণকায় দেহ বা শীর্ণকায় শরীর সেটা হেঁটেছে স্টাফ ইন হ্যান্ড, একটা হাতে একটা লাঠি নিয়ে, ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন অনেক বড় বড় প্রান্তেও তিনি বা অনেক দূর দূরান্তে বা অনেক জায়গা তিনি অতিক্রম করেছেন এই অর্থে, অর্থাৎ এই হেঁটে লাঠি নিয়ে হেঁটে তিনি বহু জায়গা তিনি অতিক্রম করে এসেছেন, পেরিয়ে এসেছেন। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, বলছে টু ওয়াক মানে অর্থাৎ হাঁটাটা কি, হাঁটাটা হচ্ছে স্লো প্রোগ্রেস, অর্থাৎ কোনো কিছুর দিকে আস্তে আস্তে অগ্রসর হওয়া, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে হেঁটে যাওয়াটাও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে থামা নয়, আমরা যদি কোনো জায়গায় স্টপ হয়ে যায়, কোনো কিছুতে প্রোগ্রেস না করতে পারি, সেই অর্থে সেটা থামা হয়ে যাবে তখন। এবং স্লো প্রোগ্রেস মানে আমাদের প্রোগ্রেস হচ্ছে, অর্থাৎ হাঁটাটাও কি আমাদের কাছে স্লো, অর্থাৎ ধীরে ধীরে হলেও আমরা কোনো কিছুর দিকে এগিয়ে যাচ্ছে, লক্ষ্যের দিকেই বলি বা অন্য যে কোনো দিকে বলতে পারি আমরা, যে সেই দিকে আমরা প্রোগ্রেস করছি, আমরা এগিয়ে, আমরা একটু একটু করে হলেও বা আমরা ধীরে ধীরে হলেও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance। তো বলছে it is to think with clarity, বলছে এটা আমাদের কি আরো সাহায্য করছে, think with clarity, আমরা আমাদের পরিষ্কারভাবে বা স্বচ্ছভাবে আমাদেরকে দেখতে সাহায্য করছে বা ভাবতে সাহায্য করছে, এবং ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, আমাদের চারিপাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে আমাদের খুব কাছ থেকে বা খুবই তীক্ষ্ণভাবে জিনিসগুলোকে দেখতে সাহায্য করছে, ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হোরাইজন ইন দ্য ডিস্টেন্স, ছোট কোনো যে কীট পতঙ্গই হোক
অথবা কোনো দূরের দিগন্তই হোক, সেই সবকিছুকে আমাদের খুবই ক্লোজলি, আমাদের খুব কাছ থেকে জিনিসগুলো দেখতে সাহায্য করছে। অর্থাৎ আমরা যদি হেঁটে যাই কোথাও, তো সেখানে কি আমরা খুবই সন্তর্পণে চারিদিকের জিনিসগুলো অবজার্ভ করতে করতে, আমরা চারিদিকের জিনিসগুলো খুব ভালোভাবে পরিদর্শন করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। সেই কথাটাই এই লাইনের মাধ্যমে বলা হচ্ছে। Moreover, to walk was often the only way open to the average Indian. বলছে এছাড়াও কি বলা যায় যে টু ওয়াক, হাঁটাটা মানুষের কাছে, অর্থাৎ সাধারণ মানুষের কাছে, অ্যাভারেজ ইন্ডিয়ান গড়পড়তা যে মানুষ রয়েছে, ভারতীয় যারা রয়েছে, তাদের কাছে হাঁটাটাই একমাত্র পথ তাদের কাছে খোলা রয়েছে। কারণ সকলের পক্ষে, সকলের ইনকামই বলি বা সকলের আমদানি এই এতটা নয়, বা আমাদের গড়পড়তা আমরা যেটা গড় দেখি এতটা নয় যে সকলে সবকিছু অ্যাফোর্ড করতে পারবে। তো সেই হিসেবে বলা হচ্ছে যে বেশ আমাদের গড়পড়তা, আমাদের মধ্যবিত্তদের বা আমাদের যে গড় অ্যাভারেজ ইন্ডিয়ান যারা রয়েছে, গড়পড়তা যে ভারতীয়রা রয়েছে, তাদের কাছে হাঁটাটাই কি তখনকার যুগে একমাত্র পথ যেটা খোলা ছিল। তা সকলে সবকিছু যানবাহন অ্যাভেলেবেল করতে পারতেন না, অ্যাভেল করতে পারতেন না। সেই অর্থে বলছে যে এই একটা মাত্র পথ বা এই হাঁটাটাই তাদের কাছে একমাত্র পথ এক জায়গাতে অন্য জায়গায় যাওয়ার ছিল। It required no vehicle except his own body and cost him nothing but his energy. It required no vehicle. Vehicle মানে আমরা বলতে পারি যানবাহন। অর্থাৎ বলছে ইট রিকোয়ার্ড, এটার প্রয়োজন, অর্থাৎ হাঁটার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় কি নো ভেহিকেল, অর্থাৎ কোনো ভেহিকেলেরই বা কোনো যানবাহনেরই আমাদের প্রয়োজন হয় না। এক্সেপ্ট হিজ ওন বডি, শুধুমাত্র আমাদের নিজেদের বডি, আমাদের নিজেদের দেহ ছাড়া, অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং তার কোনো খরচাও হয় না, কোনো কিছু দামও তাদের দিতে হয় না। বাট হিজ এনার্জি, শুধুমাত্র কিন্তু আমাদের কিছু শ্রম দিয়ে, আমাদের শক্তি দিতে হয় আমাদের কিছু। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. গান্ধীজি took this necessity, গান্ধীজি এই নেসেসিটিটাকে, এই প্রয়োজনীয়তাটাকে নিয়েছিলেন, এবং যেমন ভাবে তিনি নেন অন্য সাধারণ যে জিনিসগুলো, অন্য যে কোনো সাধারণ জিনিস তিনি যেভাবে গ্রহণ করেন, এই প্রয়োজনীয়তাটাকেও তিনি সেইভাবেই গ্রহণ করেছিলেন এবং ট্রান্সফর্ম করেছিলেন। ট্রান্সফর্ম মানে এই জিনিসটাকে পরিবর্তন, রূপান্তরিত করেছিলেন কিসে, ইনটু এ জয়ফুল এফোর্ট, একটা আনন্দদায়ক প্রচেষ্টার মাধ্যমে এই জিনিসটাকে রূপান্তরিত করে দিয়েছিলেন। অর্থাৎ বলা যেতে পারে যে হাঁটাটা একটা সাধারণ জিনিস আমাদের কাছে, কিন্তু সেই হাঁটাটা যে কোনো বিদ্রোহ বা কোনো প্রতিবাদের ভাষা হতে পারে, এইটা কিন্তু গান্ধীজি আমাদের অ্যাকচুয়ালি প্রথম দেখিয়েছিলেন। যে সেই সাধারণ যে জিনিসটা, কমন প্লেস যে জিনিসগুলো ছিল, তার মধ্যে হাঁটাটাও একটা। তো এই হাঁটাটাকে তিনি কি করেছিলেন, রূপান্তরিত করে তুলেছিলেন যে একটা জয়ফুল এফোর্টের মধ্যে, একটা প্রচেষ্টার মধ্যে তুলেছিলেন। এই প্রচেষ্টাগুলো পরবর্তীতে আরো বেশি ট্রান্সফর্ম হয়েছে। কিন্তু এবার বলছে যে জয়ফুল এফোর্ট, তিনি প্রচেষ্টাগুলোকে বিভিন্ন, এছাড়াও হাঁটাটা ছাড়াও তার আরো অনেক কমন প্লেস বিভিন্ন হ্যাবিটস রয়েছে, সেগুলোকে তিনি ট্রান্সফর্ম করার মতোই এই হাঁটাটাকেও তিনি একটা জয়ফুল এফোর্টের, একটা আনন্দদায়ক প্রচেষ্টার মাধ্যমে তিনি এটাকে রূপান্তরিত করে ফেলেছিলেন। তো এই হচ্ছে আমাদের ইউনিট 2, এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত আমাদের ইউনিট 2 শেষ। এবার আমরা চলে আসি এক্সারসাইজে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তর আমাদের বেছে নিতে হবে এখান থেকে। ফার্স্ট কোশ্চেন, গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস, গান্ধীজির ফিউনারাল অর্থাৎ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া বা শেষকৃত্যটা কবে হওয়ার কথা? তো বলছে ওয়ান ডে আফটার হিজ ডেথ। অপশন যে থার্ড অপশনটা রয়েছে, ওয়ান ডে আফটার হিজ ডেথ, মানে তার মৃত্যুর একদিন পরে, তার মৃত্যুর পরবর্তী দিনে তার অন্ত্যেষ্টিক্রিয়াটা হওয়ার কথা ছিল। সেকেন্ড কোশ্চেন, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডু, অর্থাৎ মিসেস নাইডু মানে সরোজিনী নাইডুর কথা বলছি, সরোজিনী নাইডুর কে ছিলেন পদ্মশ্রী? সরোজিনী নাইডুর ডটার ছিলেন, অতএব এখানে 4 নম্বর অপশনটা সঠিক। থার্ড কোশ্চেন, হোয়াইল ওয়াকিং বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড এ অর অ্যান, হাঁটার সময় বাপু ইউজ টু ক্যারি, বাপু বহন করতেন কি? তার হাতে লাঠি নিয়ে যেতেন তিনি, অর্থাৎ অপশন 2 স্টাফ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী এক্সারসাইজ রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে কিছু শূন্যস্থান নিয়ে আমাদের শূন্যস্থান পূরণগুলো করতে হবে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং,
হাজারেরও বেশি মানুষ কি করেছে, কাঁদছিল, কি করতে করতে চেষ্টা করছিল কি করার, ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর চরণ স্পর্শ অর্থাৎ বাপুর পা স্পর্শ করার চেষ্টা করছিল তারা। সেকেন্ড কোশ্চেন, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং, অথর সেই মানুষজনদের মধ্যে পড়েন যাদের কাছে হাঁটা কি, হাঁটাটা হচ্ছে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের কাছে হাঁটাটা বাপুর সাথে একটা বিশেষ অর্থ, অর্থাৎ বাপুর সাথে হেঁটে যাওয়া, বাপুর সাথে বাপুর সঙ্গ দেওয়া, এই জিনিসটা তাদের কাছে একটা বিশেষ অর্থের দাবি রাখে, বিশেষ একটা মান রাখে। থার্ড বলছে টু ওয়াক ইজ টু, হাঁটা কি, হাঁটা হচ্ছে আমাদের কাছে আমরা জানি যে স্লো প্রোগ্রেস, অর্থাৎ টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, অর্থাৎ হাঁটা কি, হাঁটা আমাদের কাছে কোনো কিছুর দিকে ধীরে ধীরে অগ্রসর হয়ে যাওয়া। এরপরে আছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, স্টেটমেন্ট অ্যান্ড রিজন, অর্থাৎ কিছু স্টেটমেন্ট দেওয়া আছে এখানে, কিছু বক্তব্য দেওয়া আছে এবং তার রিজন অর্থাৎ তার কারণগুলো আমাদেরকে বলতে হবে। ফার্স্ট কোশ্চেন, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ অর্থাৎ হাঁটাটা অর্থাৎ মুভ করাটা, কোথাও নড়াটা বা কোথাও সরে যাওয়াটাও কি ইম্পসিবল, অসম্ভব হয়েছিল। কেন? কারণ কি, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, তো থিক ক্রাউডের জন্য এই কারণটা হবে কি, বিকজ দ্য ক্রাউড ওয়াজ ভেরি থিক, অর্থাৎ ক্রাউডটা কি খুবই ঘন ছিল, বহু লোকের সমাগম হয়েছিল যেহেতু ক্রাউডটা খুবই থিক ছিল। সেকেন্ড কোশ্চেন, পদ্মাসি ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়াক উইথ গান্ধীজি ইন দ্য ফিউনারাল প্রসেশন, পদ্মাজি ঘোষণা করেছিলেন কি, যে তারা গান্ধীজির সাথে তার শেষকৃত্যের যাত্রায় অংশগ্রহণ করবে। কারণ কি ছিল, কারণ এটা তাদের শেষ যাত্রা হতো, অর্থাৎ আমরা লিখবো কি, বিকজ ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, কারণ এটাই শেষ সময় ছিল তাদের কাছে যখন তারা বাপুর সাথে হাঁটতে পারতেন। থার্ড বলছে টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, হাঁটাটাই বিভিন্ন সাধারণ গড়পড়তা ভারতীয়দের কাছে একমাত্র পথ ছিল। কারণ কি, এর কারণটা বলতে পারি আমরা যে it required no vehicle except his own body and cost him nothing but his energy, অর্থাৎ আমাদের গড়পড়তা ভারতীয়দের কাছে কি হাঁটাটা একমাত্র পথ ছিল, কারণ আমাদের গড়পড়তা ভারতীয়দের কাছে এই হাঁটার জন্য, শুধুমাত্র হাঁটার জন্যই কোনো যানবাহনের প্রয়োজন ছিল না, এবং এতে আমাদের বডি ছাড়া কোনো কিছুর প্রয়োজন নেই, এছাড়া তার শুধু এখানে কোনো খরচাও হয় না, এবং এতে শুধুমাত্র লাগে কি আমাদের এনার্জি অর্থাৎ শক্তি লাগে শুধু। তো এরই সাথে আমাদের সেকেন্ড ইউনিট উইথ এক্সারসাইজ আমাদের কমপ্লিট। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আর যদি না থাকে তাহলে আমি নেক্সট ভিডিওতে ইউনিট 3 নিয়ে দেখা হচ্ছে।